হ্যালো স্টুডেন্টস, তোমাদের সামনে আবার আমি এসে গেছি নেক্সট টপিক নিয়ে। তোমাদের হয়তো মনে আছে আগের দিনের ক্লাস আমি জেনারেলি পড়িয়েছিলাম দ্য স্ট্রাকচার অফ অ্যান্ড্রোসিয়াম, তার আন্ডারে স্ট্রাকচার অফ পোলেন স্যাক, স্ট্রাকচার অফ পোলেন গ্রেন, as well as the mechanism of microsporogenesis, that means pollen grain formation. আজকে আমি ঠিক অ্যান্থারের পরের পার্ট, দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ পিস্টিল অর দ্য স্ট্রাকচার অফ গাইনোসিয়াম নিয়ে চলে এসেছি। এই পার্টে আমাদের একটু বেশি পড়তে হবে স্ট্রাকচার অফ অ্যান্থারের থেকে, সেই জন্য আমি অনেকগুলো দেখো ছোট ছোট পোর্শনে আমি এখানে ডিভাইড করেছি এবং প্রত্যেকটা পোর্শনে আমি একটা একটা করে যাবো। ঠিক আছে, তোমরা জাস্ট আমাকে ফলো করতে থাকো। ফার্স্ট হচ্ছে আমাদের যেটা এখানে পড়তে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ পিস্টিল বা স্ট্রাকচার অফ গাইনেসিয়াম। এটা যদিও আমরা আগের যখন স্ট্রাকচার অফ ফ্লাওয়ার পড়েছিলাম সেখানেই আমরা পড়েছিলাম, মনে করে দেখো। মেনলি দ্য স্ট্রাকচার অফ পিস্টিল বলতে গেলে আমাদের তিনটে পোর্শনের কথা বলতে হবে। That is the uppermost portion, that is the stigma, middle stalk-like portion, that is the style, and the lower swelled portion, that is the ovary. এই তিনটা আমরা জেনারেলি জানি। স্টিগমা হচ্ছে উপরের একটা জাস্ট একটা প্ল্যাটফর্ম লাইক স্ট্রাকচার। কেন প্ল্যাটফর্ম লাইক স্ট্রাকচার? বিকজ পোলেন গ্রেন ইজ কামিং অন দ্যাট সারফেস এন্ড ইটস স্টেইং। ওকে, এবং ওখান থেকেই স্পেসিফিক্যালি তুমি বলতে পারো যে পোলেন গ্রেন থেকে পোলেন টিউব ফর্মেশন হয়, হয়ে সেই পোলেন টিউবটা স্টাইল হয়ে ওভারির দিকে আসে। তাহলে স্টিগমাটা মেইনলি রয়েছে, ইট ইজ অ্যাকচুয়ালি প্রোভাইডিং দ্য স্পেস, প্রোভাইডিং দ্য প্ল্যাটফর্ম ফর স্টেইং দ্য পোলেন গ্রেন ফর ফিউ মিনিটস আর ফর সাচ টাইম। তো সেই স্টিগমা এখানে রয়েছে। অলওয়েজ মাথায় রাখবে স্টিগমার আপারের সারফেসটা যেটা সেটা কিন্তু একেবারেই স্মুথ নয়। আমরা এঁকেছি এখানে স্পেসিফিক্যালি স্মুথ, বাট অন দ্য সারফেস অফ স্টিগমা দেয়ার আর সেভারাল papillonaceous growth is present, finger like projections are present, bristle like structures are present. সেকেন্ড হচ্ছে স্টাইল, এটা হচ্ছে স্টক লাইক স্ট্রাকচার, যেটাতে তুমি দেখতে পাবে যে স্টিগমাতে যে পোলেন গ্রেনটা এসে পড়ছে তার থেকে যে পোলেন টিউবটা ফর্মেশন হচ্ছে সেটা কিন্তু এই স্টাইলের মধ্যে দিয়ে মুভ করছে টুয়ার্ডস দ্য ওভারি। এটা আমরা ওভারঅল জানি। নেক্সট, ওভারিটা হচ্ছে রাউন্ডেড একটা স্ট্রাকচার। তুমি যদি দেখো ওভারির ভিতরে একটা স্পেসিফিক্যালি রাউন্ডেড এরিয়া রয়েছে, যেটা আবার দুটো স্পেসিফিক ইকুয়াল চেম্বারে ডিভাইডেড। তাহলে আমরা বলতেই পারি এই ছবি থেকে যে ওভারির মধ্যে দুটো চেম্বার আছে, তার মানে এই ওভারিটা হচ্ছে বাইলকিউলার বা টু চেম্বার কন্টেইনিং। এবার কথা হচ্ছে এই যে দুটো চেম্বার যে তৈরি করেছে সেটা কে করেছে? মাঝখানে একটা স্পেসিফিক পার্টিশন বা মেমব্রেন, সেই পার্টিশন ইজ কল্ড অ্যাজ প্লাসেন্টা, এবং এই প্লাসেন্টার যে অ্যারেঞ্জমেন্ট বা প্লাসেন্টায় থাকা তাকে আমরা কমনলি বলে থাকি প্লাসেন্টেশন। তো এই প্লাসেন্টা রয়েছে মাঝখানে, যে পার্টিশনটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্লাসেন্টা। প্লাসেন্টা থেকে কিছু স্পেসিফিক স্টক লাইক স্ট্রাকচারস দু সাইডে বেরিয়েছে। এই স্টক লাইক স্ট্রাকচারসগুলোকে আমরা কমনলি বলে থাকতে পারি ফানিকল বা ফিউনিকল। ঠিক আছে, এই স্টক লাইক স্ট্রাকচারসগুলোর মাথাতেই রয়েছে কিছু রাউন্ড শেপেড স্ট্রাকচারস। এই যে রাউন্ড শেপেড স্ট্রাকচারসগুলোকে আমরা কমনলি বলে থাকতে পারি ওভিউল, এবং এই ওভিউলকে নিয়েই ফার্দার আমরা আজকে পড়াশোনা করতে যাবো যে ওভিউলের স্ট্রাকচার কেমন। ওভিউলের ভিতরে একটা স্পেসিফিক স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড এমব্রায়ো স্যাক বা মেগাস্পোর, হাউ ইট ইজ ফর্মিং। ঠিক আছে, তো সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে একটা করে আসবো। তাহলে ওভারঅল আই থিঙ্ক এই স্পেসিফিক স্ট্রাকচার অফ পিস্টিল অর গাইনোসিয়াম ইজ ক্লিয়ার। এইটার পর চলে আসো ঠিক এই বক্সটাতে। এই বক্সটাতে ভালো করে দেখো যে টাইপস অফ ওভারি বেসড অন নাম্বার অফ চেম্বার্স, মানে একটা ওভারিতে কতগুলো চেম্বার থাকবে তার উপর ওভারিতে আমরা টাইপ করেছি। কিরকম? যদি ধরো সাপোজ একটা চেম্বার থাকে তখন তাকে আমরা বলবো ইউনিলকিউলার ওভারি। আমি আগেও বলেছি চেম্বার কথার মানে হচ্ছে লকিউল, LOCULE। সো যদি একটা থাকে চেম্বার তার মানে ইউনিলকিউলার, যদি দুটো থাকে বাইলকিউলার, যদি তিনটে থাকে ট্রাইলকিউলার, যদি চারটে থাকে টেট্রালকিউলার, যদি পাঁচটা থাকে পেন্টালকিউলার, আর যদি পাঁচটার বেশি থাকে তাহলে পলিলকিউলার। তার মানে বেসড অন দ্য নাম্বার অফ চেম্বার্স আমরা ওভারিকে ক্লাসিফিকেশন করেছি এই জায়গাটাতে। ঠিক আছে, ভালো করে বোঝা গেল? ইউনিলকিউলার, বাইলকিউলার, ট্রাইলকিউলার, টেট্রালকিউলার, পেন্টালকিউলার অ্যান্ড মোর দ্যান 5 পলিলকিউলার। চলে আসো ঠিক এই জায়গাটা। এই জায়গাটাতে আমি দেখাতে চেয়েছি স্পেসিফিক্যালি যে টাইপস অফ কার্পলস বেসড অন নাম্বার। কার্পলস আমি জানি যে পিস্টিলের কিন্তু আরেকটা সিনোনিম হচ্ছে কার্পল, মানে গাইনোসিয়াম ক্যান বি অলসো কল্ড অ্যাজ কার্পল। তো কার্পলসেরও নাম্বারের উপর কিন্তু এখানে ক্লাসিফিকেশন হয়। যেমন ধরো যদি সিঙ্গেল কার্পল থাকে তখন তাকে আমরা বলবো মোনোকার্পেলারি। কোনো একটা ফ্লাওয়ারে মনে করো সিঙ্গেল কার্পল, তাহলে সেটাকে সেই ফ্লাওয়ারকে আমরা বলবো মোনোকার্পেলারি ফ্লাওয়ার। যদি দুটো থাকে বাইকার্পেলারি, যদি তিনটে থাকে ট্রাইকার্পেলারি, যদি চারটে থাকে টেট্রাকার্পেলারি, যদি পাঁচটা থাকে পেন্টাকার্পেলারি, আর মোর দ্যান 5 থাকলে পলিকার্পেলারি। মানে একদম যেরকমভাবে আমরা নাম দিয়েছি এই চেম্বারসগুলো মোনো, বাই, ট্রাই, টেট্রা, পেন্টা অ্যান্ড পলি, একই রকমভাবে কার্পেলের ক্ষেত্রে সেই রকমভাবে কিন্তু নেমিং করা হয়েছে। চলে আসি ফিউশন বিটুইন পিস্টিলস, মানে এই যে গাইনোসিয়ামসগুলো সেগুলো
সিঙ্গেল মানে একটা একা একা থাকবে নাকি গ্রুপে থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু স্পেসিফিক্যালি নাম দেওয়া হয়েছে। কিরকম, যদি ধরো বলা হয় যদি অ্যাপোকার্পাস পিস্টিল, তার মানে বুঝতে হবে যে পিস্টিলস গুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল রয়েছে, দে আর নট ফিউজড। অ্যাপোকার্পাস কথা মানে হচ্ছে ফ্রি, আর সিনকার্পাস কথা মানে হচ্ছে ফিউজড। সিনকার্পাস পিস্টিল কথা মানে হচ্ছে যেখানে স্পেসিফিক্যালি পিস্টিলস গুলো ফিউজড। কিভাবে বুঝবেন নি, অ্যাপো কথার মানে হচ্ছে সিঙ্গেল বা ডিফারেন্সিয়েটেড, আর কার্পাস ওয়ার্ড হ্যাজ কাম ফ্রম কার্পেল, তার মানে যেখানে কার্পেলস গুলো ডিফারেন্সিয়েটেড বা যেখানে ফিউজড নয় তাহলে তাকে আমরা বলবো অ্যাপোকার্পাস অ্যাপোকার্পাস পিস্টিল। আর যেখানে আমি দেখবো সিন মানে হচ্ছে গিয়ে কি ফিউজড, আমরা আগেও বলেছি সিনগামি মানে ফিউশন অফ গ্যামেটস, তাহলে এখানে সিন মানে হচ্ছে ফিউশন অফ কার্পাস মানে কার্পেলস, তাহলে অটোমেটিক্যালি সিন কার্পাস এভাবে আমরা মনে রাখতে পারি fusion of pistils, that means pistils are present in a group, they are present in a fused form. চলে আসি ঠিক পরের পয়েন্টে, যে পয়েন্টে আমরা পড়তে হবে, তাহলে এখানে আমরা মেইনলি টাইপস অফ ওভারি পড়লাম বেসড অন নাম্বার অফ চেম্বার্স, টাইপস অফ কার্পেলস বেসড অন নাম্বার অফ টোটাল কার্পেলস, আর নেক্সট পড়লাম হচ্ছে গিয়ে ফিউশন অফ পিস্টিলস বেসড অন দ্যাট টু টাইপস অ্যাপোকার্পাস সিনকার্পাস। এবার আমরা যাবো হচ্ছে এই ছবিটা দেখতে, ভালো করে এই ছবিটা দেখো, এটা হচ্ছে একটা ওভিউলের ছবি। আমি যেমন তোমাদের এই ছবিতে দেখিয়েছি যে মাঝখানে একটা প্লাসেন্টা আছে, প্লাসেন্টা থেকে একটা স্টক দিয়ে ওভিউলটা অ্যাটাচড, তো জাস্ট ইমাজিন করে নাও এই যে স্টকটা, এই স্টকটা হচ্ছে এই স্টকটা, ঠিক আছে, যেটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এই স্টকটা, আর মাথায় যে রাউন্ড শেপের ওভিউলটা রয়েছে সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এইটার সাথে এটার একটা তফাৎ তুমি বলতে পারো যে এখানে যে ওভিউলটাকে দেখানো হয়েছে বা এই ছবিতে যে ওভিউলটা দেখানো হয়েছে, সেই ওভিউলটার যদি ধরো মাইক্রোপাইল বলে একটা অ্যাপারচার থাকে, সেটা যদি সবসময় ইটস ফেসিং টুয়ার্ডস আপওয়ার্ড হয়, তখন সেই ওভিউলকে আমরা বলি অর্থোট্রপাস ওভিউল। অর্থোট্রপাস কথার মানে হচ্ছে গিয়ে যেখানে মাইক্রোপাইল উইল বি অলওয়েজ ফেসিং টুয়ার্ডস আপওয়ার্ড, আর যদি কোনো ওভিউলে তুমি দেখো মাইক্রোপাইল ইজ ফেসিং টুয়ার্ডস ডাউনওয়ার্ড, তখন তাকে আমরা বলবো অ্যানাট্রপাস ওভিউল। তা এই ক্ষেত্রে তুমি যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এখানে মাইক্রোপাইল হচ্ছে এই অ্যাপারচারটা ঠিক, and that is facing towards downward, তার মানে এই যে ওভিউলটা এটা কিন্তু অ্যানাট্রপাস ওভিউল। ঠিক যদি এটা উল্টে যেত, মানে এই মাইক্রোপাইল উপরের দিকে চলে আসতো আর এই এন্ডটা নিচের দিকে চলে আসতো, তাহলে তখন অটোমেটিক্যালি এই যে স্টকটা তখন আর এরকম ঘুরে গিয়ে লাগলো না, স্টকটা সোজা নিচে এরকম ভাবে লেগে যেত, ঠিক আছে। তো তখন সেই ওভিউলটার নাম হতো কিন্তু অর্থোট্রপাস ওভিউল, ঠিক আছে। আমরা একটু দেখে নেব এর স্ট্রাকচারটা। ফার্স্ট অফ অল ওভিউল বলে রেখেছি আমি, এই পোর্শনটা পুরোটার নামই হচ্ছে ওভিউল, ঠিক আছে। আর এই যে স্টক লাইক স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্টক লাইক স্ট্রাকচারটার নামই হচ্ছে ইউল, ফানিকল বা ফিউনিকল। এবার কথা হচ্ছে এই যে ওভিউল যে পোর্শনটা, ওভিউলের এই যে অ্যাপারচারটা, এই অ্যাপারচারটাকে আমরা কমনলি আমরা বলে থাকি মাইক্রোপাইল। আমি আগেও বলেছি মাইক্রোপাইল অ্যাপারচারটার মেন কাজই হচ্ছে ডিউরিং দ্য প্রসেস অফ ডাবল ফার্টিলাইজেশন, pollen tube containing two male gametes, they are entering within the ovule or they are entering within the embryo sac rather, okay। তো সেই স্পেসিফিক অ্যাপারচারটা দিয়ে কিন্তু পোলেন টিউবটা এমব্রায়ো স্যাকের মধ্যে ঢুকছে এবং সেই অ্যাপারচারটাই মাইক্রোপাইল। এবার এখানে কথা হচ্ছে মাইক্রোপাইল ওভিউলের যে দিকটা থাকবে সেই এন্ডটাকে আমরা কমনলি বলবো মাইক্রোপাইলার এন্ড, আর তার অপোজিট এন্ডটাকে আমরা কমনলি বলে থাকবো চ্যালাজাল এন্ড, বা সেই প্রান্তটাকে বা সেই পোলটাকে আমরা চ্যালাজাও বলতে পারি। এবার কথা হচ্ছে এই যে ফিউনিকলটা বা ফানিকলটা যে চ্যালাজাল এন্ডের সাথে যে কানেক্টেড, সেখানে একটা কার্ভড লাইক পোর্শন তৈরি হয়েছে, সেই কার্ভড লাইক পোর্শনটার নাম কিন্তু হচ্ছে রাফে, ঠিক আছে। এখানে রাফে বলতে বোঝানো হয়েছে এই যে কার্ভ পোর্শনটা তাকে, ঠিক আছে। এবার কথা হচ্ছে আরেকটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো ওভিউলার স্ট্রাকচারে, সেটা হচ্ছে একদম মিডলে থাকা যে ওভাল শেপের স্ট্রাকচারটা, মানে যেটাকে আমি জাস্ট দেখো এরকমভাবে সারাউন্ড করে দেখাচ্ছি, এই যে ওভাল শেপের স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা কমনলি বলে থাকতে পারি এমব্রায়ো স্যাক, and that embryo sac is surrounded or covered from the both side by 2 to 3 layers of cell। দেখতেই পাচ্ছ এখানে যে এমব্রায়ো স্যাক যদি এটা হয় তার দুপাশে একটা দুটো তিনটে, এর পাশে একটা দুটো তিনটে লেয়ার অফ সেলস দিয়ে ওটা পুরোপুরি সারাউন্ডেড বা বলতে পারো কভার্ড। তো এই যে লেয়ার অফ সেলস গুলো তোমরা এখানে দুপাশে দেখতে পাচ্ছ এমব্রায়ো স্যাকের, এই সেল লেয়ার গুলোকে আমরা কমনলি বলে থাকি নিউসেলাস, NUCELLUS। এখানে দেখতেই পাচ্ছ তোমরা পয়েন্টিং করা রয়েছে নিউসেলাস। এবার কথা হচ্ছে আরেকটা জিনিস তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মাইক্রোপাইল অ্যাপারচারটা যেদিকে থাকবে সেই দিকে এমব্রায়ো স্যাকের ভিতরে কিছু স্পেসিফিক সেলস থাকবে আর তার অপোজিট দিকে কিছু স্পেসিফিক সেলস থাকবে, ঠিক আছে। সেটাকে যদিও বোঝানোর জন্য আমি নেক্সট ফিগার মানে এই স্পেসিফিক ফিগারটা যখন আসবো সেটাকে ভালো করে তোমাদের বোঝাবো, তা আমি একবার এখানে বলে দিই
যে মাইক্রোপাইল অ্যাপারচার যেদিকে থাকবে সেই দিকের যে সেলস গুলো থাকবে এই এমব্রায়ো স্যাকের, সেগুলো হবে মাঝখানে এগ আর দুপাশে দুটো সাইনার্জিড, ঠিক আছে। আর তার ঠিক অপোজিটে মানে চালাজাল এন্ডের দিকে যে সেলস গুলো থাকবে সেই সেলস গুলোকে আমরা কমনলি বলবো অ্যান্টিপোডাল সেলস। এই সেলস গুলো অ্যান্টিপোডাল সেলস। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এগ, সাইনার্জিডস বা অ্যান্টিপোডাল সেলস এরকম কোনো লেভেলিং করা নেই, বিকজ এমব্রায়ো স্যাকের পুরো ডায়াগ্রামটা তুলে আনা হয়েছে এখানে আমি পুরোপুরি পয়েন্টিংটা করেছি। আর মাঝখানে যে দুখানা স্পেসিফিক নিউক্লিয়াই কন্টেইনিং সেলটা থাকবে তার নাম হবে পোলার নিউক্লিয়াই সেল। তো যাই হোক, সেটা আমাদের পরের কথা, সেটা আমরা আসবো। কিন্তু তার আগে আমরা যে এই ওভিউলের এন্টায়ার স্ট্রাকচারটা সেটা টোটাল ক্লিয়ার বুঝতে পেরেছি যে ওভাল শেপেড এমব্রায়ো স্যাক ইজ প্রেজেন্ট দ্যাট উইল বি সারাউন্ডেড বাই 2 to 3 layer of cells. They are commonly known as nucellus. There should be one aperture through which the pollen tube will enter or generally enters within embryo sac, and that is commonly known as micropyle. In which specific pole the micropyle will be present, that is known as micropylar end, and the opposite end is commonly known as chalazal end or chalaza. And there will be a stalk which is connecting the entire ovule with placenta. That stalk-like structure is known as funicle or funicle, and that stalk in case of anatropous ovule is connected with the chalazal end by a curve like structure or by forming a curve region that is commonly known as raphe, ঠিক আছে। তাহলে এই হলো ওভিউলার স্ট্রাকচার। এখানে একটা ছোট্ট বক্সে আমি দুটো জিনিস লিখেছি, যে টাইপ অফ ওভিউলস বেসড অন ইন্টেগুমেন্ট। ইন্টেগুমেন্ট মানে কি, ওভিউলের কিন্তু আবার এই যে ওভিউলটা যেটা দেখিয়েছি তার আবার কিন্তু কাভারিং থাকে, একটা কি দুটো কাভারিং থাকে, সেগুলোকে আমরা কমনলি বলে থাকতে পারি ইন্টেগুমেন্ট। ইন্টেগুমেন্ট কথার মানে হচ্ছে স্কিন। তো যদি কোনো ওভিউলে দেখি যে ওখানে একটা মাত্র ইন্টেগুমেন্ট আছে, কভারিং ইন্টেগুমেন্ট, কভারিং স্কিন একটা লেয়ার, তখন সেই স্পেসিফিক ওভিউলকে বলবো ইউনিটেগমিক ওভিউল। আর যদি কোনো স্পেসিফিক ওভিউলের ক্ষেত্রে দেখি যে সেখানে আমরা দুটো ইন্টেগুমেন্ট দেখতে পাচ্ছি বা দুটো কভারিং স্কিন দেখতে পাচ্ছি, তখন সেটাকে আমরা বলবো বাইটেগমিক। এটাও কিন্তু একটা ওভিউলের ক্লাসিফিকেশন করা হয়েছে বেসড অন নাম্বার অফ ইন্টেগুমেন্টস, নাম্বার অফ কভারিংস আর নাম্বার অফ স্কিনস। চলে আসি এবার ঠিক পরের ডায়াগ্রামে, ঠিক এই ডায়াগ্রামটাতে। একটা জিনিস এই ডায়াগ্রামে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের ভালো করে মনে করিয়ে দিই, আমি কিন্তু এই ডায়াগ্রামটা এঁকেছি অ্যানাট্রোপাস ওভিউলে এমব্রায়ো স্যাকের সেলের যে অ্যারেঞ্জমেন্ট সেটাকে দেখে। আমি যদি এক্ষেত্রে অর্থোট্রপাস ওভিউল আঁকতাম, ঠিক আমরা এই এমব্রায়ো স্যাকের ছবিটাকে কিন্তু উল্টে দিতাম, তাহলে ব্যাপারটা কিন্তু হয়ে যেত, ঠিক আছে। কারণ আমরা মাথায় রাখবো এখানে অ্যানাট্রোপাস ওভিউল আঁকা হয়েছে, দ্যাট ইজ দ্য আমরা মোস্ট অফ দ্য কেসেস এই অ্যানাট্রোপাস ওভিউলকে স্ট্যান্ডার্ড ওভিউল বলে ধরে থাকি। অ্যানাট্রোপাস ওভিউলে সবসময় মাইক্রোপাইলার এন্ডটা নিচের দিকে হয় আর চালাজাল এন্ডটা উপরের দিকে হয়। অর্থোট্রপাস হওয়া মানে মাইক্রোপাইলার এন্ড উইল বি টুয়ার্ডস আপওয়ার্ড অ্যান্ড চালাজাল এন্ড উইল বি or চালাজাল এন্ড should be downward. তো এই যে আমরা এমব্রায়ো স্যাক দেখেছি এটা ডিপেন্ডিং অন অ্যানাট্রোপাস ওভিউল। তো সেই জন্যই আমরা ভালো করে দেখো এই যে টোটাল ওভাল শেপের যে এমব্রায়ো স্যাকটা রয়েছে তার নিচের দিকে আমি লিখে দিয়েছি মাইক্রোপাইলার এন্ড। আমরা এই দিকটা বুঝতে সুবিধাই হচ্ছে যে এই নিচটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড আর উপরের দিকের এন্ডটা হচ্ছে চালাজাল এন্ড। তার মানে মাইক্রোপাইলার অ্যাপারচারটা এখানে ধরে নাও হাইপোথেটিক্যালি আছে, যেখান দিয়ে পোলেন টিউবটা ঢুকবে। তো সেই মাইক্রোপাইলার অ্যাপারচার দিয়ে ঢোকার পরে যে সেলটার মুখোমুখি পোলেন টিউবটা হবে সেই সেলটা হচ্ছে এগ, ঠিক আছে। এবং এগের দুপাশে দুটো সেল আছে, সেই দুটো সেলসকে আমরা কমনলি বলে থাকতে পারি সাইনার্জিডস। দেখতে পাচ্ছি এটা হচ্ছে এগ আর এগের দুপাশে দুটো সেল, দ্যাট ইজ সাইনার্জিডস। এই সাইনার্জিড সেলসগুলো থাকার কারণ হচ্ছে সাইনার্জিডস আর অ্যাকচুয়ালি প্রোভাইডিং নারিশমেন্ট টু দ্য এগ। এগের তো ফার্দার গ্রোথ দরকার, ওটা ডেভেলপমেন্ট দরকার, যেমন মেল গ্যামেটস এর ডেভেলপমেন্ট দরকার। তোমার পোলেন গ্রেনের মধ্যে জেনারেটিভ সেল থেকে মেল গ্যামেটস তৈরি হয়, যেটা আগের দিন আমি তোমাদের ক্লাসে বুঝিয়েছি। তো সেরকম ভাবেই একটা ফার্দার গ্রোথ বা ডেভেলপমেন্ট দরকার। তো সেই ফার্দার গ্রোথ বা ডেভেলপমেন্ট প্রোভাইড করার জন্য যে নারিশমেন্ট রিকোয়ার্ড, দ্যাট ইজ জেনারেলি প্রোভাইডেড বাই দিস টু সেলস, দ্যাট ইজ সাইনার্জিডস। এখানে একটা কথা হচ্ছে এই সাইনার্জিডস কিভাবে নারিশমেন্ট দেয়। সাইনার্জিডস এর বেসে তুমি দেখতে পাচ্ছ কিছু ছোট ছোট ফিঙ্গার লাইক প্রজেকশনস, কালো রঙের কিছু ফিঙ্গার লাইক প্রজেকশনস আমি আঁকার চেষ্টা করেছি। এই যে ফিঙ্গার লাইক প্রজেকশনস গুলো, এগুলোকে কমনলি আমরা বলে থাকি ফিলিফর্ম অ্যাপারেটাস। এই ফিলিফর্ম অ্যাপারেটাসটাই হচ্ছে কিছু ফিঙ্গার লাইক প্রজেকশন ঠিক এরকম ভাবে রয়েছে। এদের কাজ হচ্ছে নারিশমেন্ট প্রোভাইড করা টু দ্য এগ, অ্যাজ ওয়েল অ্যাজ খালি একটাই ফাংশন নয়, তার সাথে আরেকটা ফাংশন হচ্ছে যখন এখানে পোলেন টিউব ঢুকছে সেই পোলেন টিউবকে ঢোকার একটা ওয়ে তৈরি করে দেওয়াটাও কিন্তু এই ফিলিফর্ম অ্যাপারেটাসেরই কাজ। তো ফিলিফর্ম অ্যাপারেটাস তুমি বলতে পারো দিস আর ফিঙ্গার লাইক প্রজেকশনস which are present at the base of synergid cells and they are providing the space for the entry of pollen tube as well as they are responsible for providing the nourishment to the egg cell, ঠিক আছে। চলে আসি একটু উপরে, মাঝখানে দেখতে পাচ্ছ একটা বড় ওভাল শেপেড সেলস আছে যার মধ্যে দুটো নিউক্লিয়াই আছে বা দুটো নিউক্লিয়াস আছে।
এই যে সেলটা এটাকে আমরা বলি পোলার নিউক্লিয়াই সেল, আর দুটো নিউক্লিয়াই আমরা বলি পোলার নিউক্লিয়াই। চলে আসে একটু উপরে একদম চ্যানাজেল এন্ডের দিকে যে তিনখানা সেলকে পর পর দেখতে পাচ্ছি অ্যালং দ্য পেরিফেরি অ্যারেঞ্জড রয়েছে, এই সেলসগুলোকে আমরা কমনলি বলি অ্যান্টিপোডাল সেলস। মানে ডাবল ফার্টিলাইজেশনের সময় কিন্তু মেনলি এই একটা অ্যাজ ওয়েল অ্যাজ এই দুটো পোলার নিউক্লিয়াই এরা কিন্তু পার্টিসিপেট করে। এই অ্যান্টিপোডাল সেলসগুলোর কিন্তু সেরকম কোনো এখনো পর্যন্ত ডিসকভার্ড ফাংশন নেই, মানে এরা যে কি কাজ করে, কেন ওরা ওখানে আছে, তাদের কোনো স্পেসিফিক কোনো বেসিস নেই, কিন্তু এদের লোকেশন এখানে, এরা আছে এখানে, এখানে স্টে করে। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারলাম যে এখানে টোটাল এমব্রায়ো স্যাকের মধ্যে যদি আমরা দেখি, আমরা টোটাল কিন্তু নাম্বার অফ সেলস পাচ্ছি 1 2 3 4টে, এটাকে একটা সেল ধরবো, 4টে 5টা 6টা 7টা 7 cells are there and nuclei number is 1 2 3 4 5 6 7 8। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি লিখেওছি এর জন্য। the embryo sac is always containing, each and every embryo sac is always containing 7 cells and 8 nuclei। এটা নিয়ে কোশ্চেন আসে in boards as well as in NEET, এই ব্যাপারটা কিন্তু যেন গুলিয়ে না যায়। সেলস আর 7, এই নিউক্লিয়াই আর 8, ঠিক আছে? তো এটাই হচ্ছে এমব্রায়ো স্যাক বা মেগাস্পোরের স্ট্রাকচার। এমব্রায়ো স্যাক ইজ অলসো নোন অ্যাজ মেগাস্পোর, ঠিক আছে? এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। নেক্সট একটা মেকানিজম বা একটা পাথওয়ে কথা এখানে বলা রয়েছে, সেটা হচ্ছে ফর্মেশন অফ মেগাস্পোর অর মেগাস্পোরোজেনেসিস। আমরা যেমন আগের ক্লাসে মনে করে দেখলে দেখবে যে আমি মাইক্রোস্পোরোজেনেসিস তোমাদের পড়িয়েছি, হাউ দ্য পোলেন গ্রেন ইজ ফর্মিং। তো এখানে আমরা দেখবো হাউ দ্য এমব্রায়ো স্যাক ইজ ফর্মিং। ফার্স্ট দেখো ওভিউল, টোটাল ওভিউল স্ট্রাকচারটার কথা বলা হচ্ছে। সেল টুয়ার্ডস মাইক্রোপাইল দ্যাট ইজ কমনলি নোন অ্যাজ আর্কিস্পোরিয়াল সেলস। এখানে এই ছবিতে তোমাকে আমি আর্কিস্পোরিয়াল সেল দেখাতে পারবো না, বিকজ আর্কিস্পোরিয়াল সেলটা ঠিক এই এমব্রায়ো স্যাক ফর্মেশন আগে ছিল। তো কিন্তু সেই সেলসগুলো ছিল টুয়ার্ডস মাইক্রোপাইলের, মানে তুমি ধরে নিতে পারো হাইপোথেটিক্যালি এইখানে কিছু সেলস ছিল যেগুলোকে আমরা বোঝাচ্ছি আর্কিস্পোরিয়াল সেলস। ওই আর্কিস্পোরিয়াল সেলসগুলো মাইটোটিক্যালি ডিভাইড করে, মাইটোটিক্যালি ডিভাইড করে দুটো ক্যাটাগরি অফ সেলস তৈরি করে। একটা ক্যাটাগরি অফ সেলস আর প্রাইমারি প্যারাইটাল সেলস, আর একটা ক্যাটাগরি সেলস আর প্রাইমারি স্পোরোজেনাস সেলস। এখানে তোমরা বুঝতেই পারছো যে একটা ক্যাটাগরি যেটা প্রাইমারি প্যারাইটাল সেলস তৈরি করছে, সেই সেলসগুলোর ফার্দার কোনো রকম মডিফিকেশন বা সেই স্পেসিফিক সেলসগুলো থেকে ফার্দার কিছু তৈরি হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু প্রাইমারি স্পোরোজেনাস সেলস বলে যে সেলসগুলো আছে, অবশ্যই বুঝতে পারছো দে আর স্পোরোজেনাস, দ্যাট মিন্স দে আর ফর্মিং সামথিং। জেনাস কথাটা মানে হচ্ছে এখানে জেনেসিস থেকে এসেছে জেনাস, and they are sporo forming, that means megaspore forming। তো সেই জন্য এই সেলসগুলো থেকে কিন্তু ফার্দার আমরা প্রসিড করবো। তাহলে প্যারাইটাল সেলস পেলাম, প্রাইমারি স্পোরোজেনাস সেলস পেলাম। এবার প্রাইমারি স্পোরোজেনাস সেলস কি করছে দেখা যাক। they are getting modified to form megaspore mother cells। তার মানে এই এমব্রায়ো স্যাক আসার আগে কিন্তু ওখানে এসেছিল মেগাস্পোর মাদার সেলস ফার্স্ট অফ অল, ঠিক আছে? ওই মেগাস্পোর মাদার সেলস কি করেছিল, এটাও কিন্তু আমরা এমএমসি বলতে পারি। মাইক্রোস্পোর মাদার সেলে যেমন আমরা এমএমসি কথাটা ইউজ করেছি, মেগাস্পোর মাদার সেলেও কিন্তু এমএমসি কথাটা আমরা ইউজ করতে পারি। তো মেগাস্পোর মাদার সেলস এবার ফার্স্ট মিওটিক ডিভিশনে ঢুকেছে, মিওটিক নট মাইটোটিক, মিওটিক ডিভিশনে ঢুকলো মিওসিস 1। যখনই মিওসিস 1 এ ঢুকলো তখনই মেগাস্পোর মাদার সেল ইজ ডিভাইডেড ইনটু মেগাস্পোর ডায়াড। আমি এখানে যদিও লিখিনি সেটা, আমি একটা স্টেপেই দেখিয়ে দিয়েছি, তোমরা চাইলে দুটো স্টেপেও দেখাতে পারো, কিন্তু শুনে নাও ভালো করে। মেগাস্পোর মাদার সেল ইজ এন্টারিং উইদিন মিওসিস 1 এন্ড ফর্মিং মেগাস্পোর ডায়াড। কিন্তু এখানে অ্যারেঞ্জমেন্টটা কিরকম হবে, মেগাস্পোর ডায়াডের এরকম, ঠিক আছে? ঠিক ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট। আগেরটার ক্ষেত্রেও তোমাদের মনে আছে হয়তো মেগাস্পোর ডায়াড হচ্ছে এরকম ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট। তারপরে মেগাস্পোর ডায়াড ইজ এন্টারিং উইদিন দ্য অ্যানাদার ডিভিশন অন দ্য নেক্সট ডিভিশনাল ফেজ, দ্যাট ইজ মিওসিস 2, and that is commonly known as, or after that specific division they have formed megaspore tetrad, মানে এরকম 4টে মেগাস্পোর সেলস তৈরি করে দিয়েছে। কিন্তু কথাটা মাথায় রাখতে হবে যেটা ইন কেস অফ মাইক্রোস্পোর টেট্রাড, তোমাদের যখন পোলেন গ্রেন ফর্মেশন দেখিয়েছি মাইক্রোস্পোর টেট্রাড ফর্মেশন, ওখানে তোমাদের হয়তো মনে আছে যে 4টে সেলস এরকম ভাবে টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট তৈরি করেছিল, কিন্তু এখানে কিন্তু তা নয়। এখানে 4টে মেগাস্পোর টেট্রাড কিন্তু একদম লিনিয়ারলি ভার্টিক্যালি অ্যারেঞ্জড রয়েছে, এখানে কোনো টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্ট তৈরি ওরা কিন্তু করেনি। তাহলে এইটা হয়ে গেল মেগাস্পোর টেট্রাড, এবং তার প্রত্যেকটা কিন্তু হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোসোম কন্টেইনিং। যেই হলো হওয়ার পর 3টে, এই 4টের মধ্যে থেকে 3টে ইনঅ্যাক্টিভ থাকে, একটা ফার্দার অ্যাক্টিভেটেড হয়। যে 3টে ইনঅ্যাক্টিভেটেড হয়, সে ধরে নেওয়া যাবে এই 3টে ইনঅ্যাক্টিভেটেড হয়েছে, তো তারা আলটিমেটলি কিন্তু ডিলিটেড হয়ে যাচ্ছে। তারা কিন্তু আলটিমেটলি তুমি বলতে পারো তারা কিন্তু ডিলিটেড হয়ে যাচ্ছে, মানে তারা নষ্ট হয়ে যাচ্ছে, দে আর গেটিং ডিস্ট্রয়েড, ডিগ্রেডেড অর ডিজেনারেটস। রয়ে যাচ্ছে একটা, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ ওয়ান, and that active one or the active megaspore cell is getting converted into embryo sac, and that embryo sac is containing only single nucleus। এবং এই মেগাস্পোর যেটা বা embryo sac যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফার্দার মডিফিকেশনের পর, তার আগে কিন্তু ইনিশিয়াল স্টেজে কিন্তু এটা জাস্ট একটা সেল লাইন ছিল, একটা নিউক্লিয়াস কন্টেন্ট, যেমন এখানে দেখানো হয়েছে,
ঠিক আছে, সেটাই ওই একটা নিউক্লিয়াসে কি করে ফার্দার এখানে তোমরা 8টা নিউক্লিয়াই দেখতে পাও, মানে এই এমব্রায়োস থেকে 8টা নিউক্লিয়াই দেখতে পাও বা এখানে 8টা নিউক্লিয়াই দেখতে পাও কিভাবে, সেটাই কিন্তু এই মেকানিজমে বলা হয়েছে। ঠিক আছে, তো এই মেকানিজমটা ভালো করে দেখানো, এই মেকানিজমটা বলা হয়েছে নিউক্লিয়ার ডিভিশন উইদিন এমব্রায়ো স্যাক কিভাবে হচ্ছে। তো আমরা পেয়ে গেলাম অ্যাক্টিভ মেগাস্পোর যেটা বা এমব্রায়ো স্যাক যেটা, সেটা সিঙ্গেল নিউক্লিয়াস কন্টেইনিং। ফার্স্ট মেগাস্পোরের ভিতরে নিউক্লিয়াস 3 টাইমস ডিভাইড করে, 3 টাইমস, এবং এই ডিভিশনটা মাইটোটিক সেল ডিভিশন বা মাইটোসিস। মাইটোটিক্যালি ডিভাইড করছে, তো মাইটোটিক ডিভিশনে যখন 3বার ডিভাইড করে তার মানে ভেবে দেখো কটা নিউক্লিয়াই তৈরি হচ্ছে, 1টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টা থেকে 8টা, তাহলে টোটাল 8 নিউক্লিয়াই ফর্ম উইদিন মেগাস্পোর, 8 নিউক্লিয়াই ফর্ম হলো। 8টার মধ্যে এবার ভাবো 4টে নিউক্লিয়াই চলে আসবে টুয়ার্ডস লোয়ার এন্ড মানে টুয়ার্ডস দ্য মাইক্রোপাইলার এন্ড, যেমন লিখি 4টে টুয়ার্ডস মাইক্রোপাইলার এন্ড, আর 4টে চলে যাবে টুয়ার্ডস চ্যালাজাল এন্ড, মানে দুভাগে ভাগ হয়ে গেল। এখানে মনে করো টোটাল ইনিশিয়ালি একটা নিউক্লিয়াই ছিল, ও ডিভাইড করে 8টা হলো, 8টা হওয়ার পর 4টে চলে যাচ্ছে টুয়ার্ডস মাইক্রোপাইল, 4টে চলে যাচ্ছে টুয়ার্ডস চ্যালাজাল, যেই হয়ে গেল। এবার উপরের দিকে 4টে চ্যালাজাল এন্ডে নিউক্লিয়াই রইল, ওখান থেকে 3টে নিউক্লিয়াই ওখানে রয়ে গেল, একটা নিউক্লিয়াই প্রসিড করলো টুয়ার্ডস center of the cell, দেখতে পাচ্ছ 3 nuclei remains in chalazial end and 1 nuclei comes to center। এখানে আমি যদিও 2 লিখেছি, কনফিউজ হয়ে নাও কেন 2 লিখেছি সেটা বলে দিচ্ছি, তোমরা এখানে ভালোভাবে আগে শোনো। 1 nuclei comes to center, তার মানে ধরে নেওয়া যাক এই 3টে এখানে রয়ে গেল, একটা এখানে এসছে। একই রকম ভাবে মাইক্রোপাইলার এন্ডেও 3টে নিউক্লিয়াই রয়ে গেল, একটা নিউক্লিয়াই প্রসিড করলো টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সেল, তার মানে আলটিমেটলি চ্যালাজাল এন্ড থেকে একটা, মাইক্রোপাইলার এন্ড থেকে একটা, তার মানে অ্যাকচুয়ালি কটা নিউক্লিয়াই প্রসিড করলো টুয়ার্ডস দ্য সেন্টার, 2 নিউক্লিয়াই কামস টু দ্য সেন্টার, আর 2 নিউক্লিয়াই রিচড টু দ্য সেন্টার। ব্যাপারটা বোঝা গেল? তাহলে চ্যালাজাল এন্ড থেকে একটা, মাইক্রোপাইলার এন্ড থেকে একটা, এসে দুটো নিউক্লিয়াই সেন্টারে আসলো, 3টে রয়ে গেল টুয়ার্ডস চ্যালাজাল এন্ড আর 3টে রয়ে গেল টুয়ার্ডস মাইক্রোপাইলার এন্ড। এবার এই যে 3টে নিউক্লিয়াই যেটা চ্যালাজাল এন্ডে রয়ে গেল, এদেরই ফার্দার আমরা নাম দিলাম অ্যান্টিপোডাল সেলস, অর দে আর গেটিং ফার্দার মডিফাইড ইনটু অ্যান্টিপোডাল সেলস। সেন্ট্রালি যে দুখানা নিউক্লিয়াই এসে পৌঁছালো, সেটা কিন্তু টোটালি একটা সেল মেমব্রেন দিয়ে সারাউন্ডেড হলো, হয়ে তৈরি করলো পোলার নিউক্লিয়াই সেল। ঠিক আছে, সেলস লিখবো না, পোলার নিউক্লিয়াই সেল, এবং তার মধ্যে নিউক্লিয়াই দেয়ার আর 2 নিউক্লিয়াই। ঠিক আছে, দুটো নিউক্লিয়াই কন্টেইনিং বাইনিউক্লিয়ার পোলার নিউক্লিয়াই সেল। আর নিচের দিকে মানে মাইক্রোপাইলার এন্ডের দিকে যে 3খানা সেলস রয়ে গেল বা 3খানা নিউক্লিয়াই রয়ে গেল, সেগুলোই কিন্তু ফার্দার তৈরি করলো একটা এগ, মানে মিডলের একটা এগ তৈরি করলো, আর দুপাশেরটা তৈরি করলো সাইনার্জিডস উইথ দ্য ফিঙ্গার লাইক প্রজেকশনস, দোজ আর ফিলিফর্ম অ্যাপারেটাস। তার মানে ব্যাপারটা বোঝা গেল। তাহলে প্রথমে আলটিমেটলি কি ছিল, ওভিউল একটাই ছিল, 4টে তৈরি হলো, 3টে ডিজেনারেট করলো, একটা রয়ে গেল, দ্যাট ইজ দ্য অ্যাক্টিভেটেড ওয়ান। দ্যাট specific structure or megaspore is generally considered as the mature embryo sac. Now that embryo sac is going for further modification. কিভাবে মডিফিকেশন হচ্ছে, embryo sac এ একটা নিউক্লিয়াই আছে, সেই একটা নিউক্লিয়াই ফার্দার 3 টাইমস ডিভাইড করছে, 1 to 2, 2 to 4, 4 to 8 total nuclei are getting produced. Out of 8 nuclei, 4 are going towards the upper end, that is the chalazial end. আমি anapropos ovular respectively বলছি, towards the chalazial end, and 4 are going towards the micropylar end. From the 4 nuclei of chalazial end, 1 nuclei is coming to center, and from the 4 nuclei of the micropylar end, 1 nuclei is coming towards the center. Now there are 3 nuclei towards the chalazial end who are actually producing antipodal cells. In middle there are 2 nuclei, because one has come from chalazial end, one has come from micropylar end, so they have produced a single cell, and that is polar nuclei cell with 2 nuclei. And if you go towards the micropylar end, there are also 3 nuclei. Out of those 3 nuclei, in middle egg, and on both sides 2 synergids. ওকে, তো এইভাবে কিন্তু টোটাল স্ট্রাকচারটা যেটা এমব্রায়ো স্যাকের আমরা কমনলি দেখে থাকি, সেই স্ট্রাকচারটা কিন্তু ইভলভ করেছে। তাহলে আলটিমেটলি তুমি বলতে পারো যে মেগাস্পোরোজেনেসিস বা মেগাস্পোর ফর্মেশনটা কিন্তু এইটা এবং এইটা দুটোর অ্যাকিউমুলেশনে হচ্ছে। খালি এইটা হলে কিন্তু মেগাস্পোর টোটালি ফর্ম হচ্ছে না,
জাস্ট মেগাস্পোর বা এমব্রায়োস্যাক স্ট্রাকচারটা আসছে, বাট তার ভিতরে যে নিউক্লিয়াইগুলো, তার যে অ্যারেঞ্জমেন্টগুলো বা তাদের যে ভ্যারাইটিসগুলো, সেগুলো কিন্তু পুরোপুরি আসছে এই মেকানিজমটার থ্রু দিয়ে। তাহলে যদি কোনো সময় জিজ্ঞাসা করা হয় দ্য প্রসেস অফ ফিমেল গ্যামেটোফাইট ফর্মেশন অর দ্য প্রসেস অফ মেগাস্পোরোজেনেসিস, তাহলে আমরা এইটাকে ফার্স্ট অফ অল লিখবো। লেখার পর অ্যাকর্ডিং টু মার্কস দেখে আমরা এটাকে লিখবো। যদি দেখি 1 বা 2 মার্কস রয়েছে তাহলে জাস্ট এটা লিখেই ছেড়ে দেবো। যদি দেখি ফার্দার বেশি মার্কস দেওয়া আছে, 3 মার্কস বা মোর দ্যান 3 হ্যাজ গিভেন, on that case first আমি লিখবো যে formation of embryo sac and then the nuclear division of the nuclei present within the embryo sac, দুটোই কিন্তু রিপ্রেজেন্ট করে দেবো। মার্কস কম থাকলে আবার একটাই, জাস্ট এইটা লিখে দেবো, মানে জাস্ট একটা এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে, ভিতরের নিউক্লিয়ার ডিভিশন দেখানোর প্রয়োজন নেই। বোঝা গেল? তাহলে দ্যাটস অল। আশা করি তোমাদের প্রত্যেকটা পোর্শন ভালোভাবে বোঝা গেছে। যদিও বোর্ডটা একটা ক্লামজি লাগছে, বাট ভালো করে আলাদা আলাদা করে তোমরা বুঝবে। এইটাকে ফার্স্ট দেখবে, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, তারপরে এটা ফিফথ, এটা সিক্স, এটা 7, এটা 8, এটা 9। তোমাদের চাইলে নাম্বারই মনে করে দিতে পারি। এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, সিকোয়েন্সটা এভাবে ফলো করবে। এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর, এটা হচ্ছে 8 নম্বর, এটা হচ্ছে 9 নম্বর। এই সিকোয়েন্সে ফলো করবে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9, অনেকগুলো 9টা জিনিস আমি পড়িয়ে ছোটো ছোটো, ঠিক আছে। তাহলে আই থিঙ্ক সমস্ত জিনিসগুলো বোঝা গেছে। এরপরে যদি ফার্দার কোনো কোয়ারি হয় আমি তো অবশ্যই আছি, আমাকে জিজ্ঞাসা করে নেবে। থ্যাংক ইউ।